আমন্ত্রণ জানতে চাই বাংলাদেশের আজকের আয়োজনে আজ স্টুডিওতে আছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক ডক্টর আলী রিয়াজ। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। বাংলাদেশ কেমন আছে স্যার? বাংলাদেশ একটা ক্রান্তিকালের মধ্যে আছে, একটা সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে আছে। সম্ভাবনার কতগুলো চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে কখনো কখনো সাফল্য আছে, কখনো কখনো অতটা সাফল্য নেই, ক্ষেত্র বিশেষে ব্যর্থতাও আছে। কিন্তু আমি মনে করি যে সম্ভাবনার যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটাকেই গুরুত্বপূর্ণ বিবেচনা করতে হবে, সামনের দিকে তাকাতে হবে, বর্তমানের যে সংকট সেটা মোকাবেলা করতে হবে। কেননা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা তো অভূতপূর্ব, অভাবনীয়। কারণ 5ই আগস্টের শেষ হয় নাই, আমরা একটা নতুন পর্যায়ে উপনীত হয়েছি। একটা ভেঙে পড়া রাষ্ট্রকে গড়ে তোলার চেষ্টা হচ্ছে, আস্থা তৈরি করার চেষ্টা হচ্ছে, প্রতিষ্ঠানগুলো নেই। তো সেরকম একটা জায়গায় একটা বড় চ্যালেঞ্জের মধ্যে আছি, আমরা সকলে আছি, নাগরিক হিসেবে আছি, যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন তারা আছেন যেই চ্যালেঞ্জ মোকাবেলা করার। আজকের বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর মানুষটি আপনি, এটা লোকে বলে স্যার, সত্যি নাকি স্যার? অবশ্যই না, অবশ্যই না। লোকে বলে তো অনেক কথাই, কিন্তু আমি মনে করি সেটা হচ্ছে শুধু ব্যক্তি হিসেবে বিবেচনা করার নয়। আমাদের এই পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হিসেবে যে দায়িত্ব নিয়েছেন, যে নেতৃত্ব তিনি দিচ্ছেন, অবশ্যই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিন্তু তারপরে সেটা হলো সকলে মিলে আমরা নাগরিকরা, বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্রের সংগ্রাম করেছেন, যারা এখনও অনেক রকম বিরূপ প্রতিবেশ মোকাবেলা করছেন, তারা হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। তাদেরকেই আমাদেরকে তাদের যে সংগ্রামের ফল এবং তাদের জন্য যে ভবিষ্যৎ সম্ভাবনা তৈরি হচ্ছে সেগুলিকে বাস্তবায়নের জন্য সবাইকে নিয়ে এগোতে হবে। আমি সেইভাবে দেখি আর কি। ধন্যবাদ স্যার। এবার যেটা জানতে চাই, সংবিধানের 7-এর ক ধারাতে বলা আছে যে সংবিধান সংশোধন বা পরিবর্তন করার অপরাধে যারা এটা করতে যাবে তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে পরিগণিত হবে এবং তাদের মৃত্যুদণ্ড হলো তাদের আলটিমেট শাস্তি। স্যার, আপনি এবং আপনার টিম এই বিষয়টা জানেন এবং জেনে শুনে আপনারা সংবিধান সংস্কার করছেন, সংশোধন করছেন। স্যার, আল্লাহ না করুক টুপ করে যদি শেখ হাসিনা ঢুকে পড়ে, স্যার তাহলে কি হবে আর কি স্যার? এটা জানার পরেও যে নিশ্চিত ফাঁসির দড়ি আপনাদের কাঁধে ঝুলছে, তারপরে আপনারা এরকম একটা কাজে সাহস পেলেন কি করে? এর চেয়ে বড় সাহস তো এদেশের মানুষ নিয়েছেন, এদেশের মানুষ সাহস প্রদর্শন করেছেন। একটি ব্যক্তিতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থা যা 16 বছর ধরে ছিল, যার প্রতি আসলে ধরুন প্রতিবেশী দেশের অকুণ্ঠ সমর্থন ছিল, প্রতিষ্ঠানগুলো দুর্বল হতে হতে এবং ব্যক্তির করতলগত হতে হতে তার অধীনস্থ হয়ে পড়েছিল, তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন মানুষ, রক্তপাত হয়েছে, মোকাবেলা করেছেন এবং শেষ পর্যন্ত জনগণের এই শক্তি যে কত বড় শক্তি তার প্রমাণ হচ্ছে পালিয়ে যেতে হয়েছে। আপনি তো টুপ করে ঢোকার কথা বলছেন, তার তার আগে পালিয়ে যেতে হয়েছে, এটা আমরা বলবো যে যিনি তো টুপ করে ঢুকতে হচ্ছে কেন? টুপ করে ঢুকতে পারবে না, কারণ কি জানেন, বাংলাদেশের মানুষ এই জিনিসটা মোকাবেলা করেছে। ফলে আর সংবিধানের ওই ধারা তো আপনি ধরুন আদালত ইতিমধ্যেই বলেছে যে ওই ধারা বাতিল, কিন্তু ধারার বিষয় না, সংবিধানের ওই ধারা না। সংবিধান তো মানুষের আকাঙ্ক্ষার ফল। তো ভিন্ন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যেটা সংবিধানকে বিভিন্নভাবে পঞ্চদশ সংশোধনী বলেন, বিভিন্ন রকম সংশোধনীর মধ্য দিয়ে যেভাবে একটা স্বৈরতান্ত্রিক কাঠামো টিকিয়ে রাখার জায়গায় ছিল, তার বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করেছে। ফলে আমার বা আপনার বা আমার কমিশনের বা এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যক্তিগতভাবে কি বিপদের মধ্যে যেতে পারবে, এগুলি বিবেচনার বিষয় না, একেবারেই বিবেচনার বিষয়। এগুলো সব সাধারণ মানুষের প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই বুঝতে পারি, কিন্তু প্রশ্নটা হচ্ছে এগুলি যারা প্রাণ দিয়েছেন, যারা লড়াই করেছেন দেশে দেশের বাইরে, বিশেষত বাংলাদেশের রাজপথে, তাদের কাছে কিন্তু এই প্রশ্ন থাকার কথা না, কারণ তারা অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তারা সিদ্ধান্ত নিয়েই এই যে
সংবিধান, সেই সংবিধানকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। কারণ আপনি ধরুন ৭-এর ক আর খর কথা বললেন, তো সংবিধানে তো আরও অনেক বিধান আছে যেগুলো আর ভয়াবহভাবে ধরুন এই মানে বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলনকে কার্যত অবৈধ, অন্যায়, অন্যায্য, বেআইনি, মানুষ এগুলো মানেনি। কারণ হচ্ছে যে ওই ম্যান্ডেটটা ছিল না, মানুষের ম্যান্ডেট তৈরি হয়েছে রাজপথে, তারা লড়াই করেছেন এবং একটি ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে। সেই ব্যবস্থাটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের ব্যবস্থা, সেটাকে চ্যালেঞ্জ করেছেন এবং সেখানে সফল হয়েছেন এই অর্থে যে যাত্রাটা শুরু করা গেল, এখন একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যাত্রাটা। স্যার, আমরা যতদূর জানতে পেরেছি যে সংবিধানে যে সংস্কার প্রস্তাব আপনারা করেছেন সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কমানো এবং রাষ্ট্রপতির ক্ষমতাকে বাড়ানো, ক্ষমতার ভারসাম্যের যে ব্যাপারটা সেখানে ফোকাস করা হয়েছে। স্যার, ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে কেবলমাত্র দুই ব্যক্তি বা দুই প্রতিষ্ঠানের কথা কিন্তু সংবিধান সংস্কার কমিশন বিবেচনা করেনি। বিবেচনা করেছে যে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যেগুলো ক্ষমতার ভারসাম্য তৈরি করবে এবং প্রধানমন্ত্রীর হাতে যে একচ্ছত্র ক্ষমতা, যার কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স নেই, সেইটাকে আসলে কিভাবে মানে নিশ্চিত করা যায় জবাবদিহিতা, সেটা সেই ক্ষেত্রে যে সমস্ত প্রস্তাব, সেটা কিন্তু কেবলমাত্র ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতির অফিসকে নয়। ধরুন আমাদের প্রস্তাবের মধ্যে আছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, জাতীয় সংবিধান, সেখানে আমরা রাষ্ট্রের 3টি অঙ্গের প্রতিনিধিদেরকে একত্র করার চেষ্টা করেছি যাতে তারা সকলে মিলে জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং এক ধরনের জবাবদিহিতার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। তো আমরা চাচ্ছি যে ক্ষমতার ক্ষেত্রে যেন ভারসাম্য বলতে দুই ব্যক্তির মধ্যে, দুই প্রতিষ্ঠানের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা এটাও তৈরি করেছি যে আমাদের প্রস্তাবের মধ্যে আমরা বলছি যে সংসদে আইনসভার মধ্যে, আমরা তো দ্বিকক্ষ আইনসভার কথা বলেছি, এর মধ্যে নিম্নকক্ষ যেটা জাতীয় সংসদ হবে, সেই জাতীয় সংসদের যেন কমিটিগুলো নজরদারি করতে পারে মন্ত্রণালয়ের উপর এবং মন্ত্রিসভার উপর এবং সেই অর্থে প্রধানমন্ত্রী। আরেকটা জিনিস আমরা প্রস্তাব করেছি, সেটা হচ্ছে 70 অনুচ্ছেদে পরিবর্তন। অনুচ্ছেদ 70-এ এমন বিধান যে যদি আপনি দলের বিরুদ্ধে ভোট দেন, আপনার সদস্যপদ চলে। ফলে আমরা ক্ষমতাটাকে দেখছি যে ক্ষমতা যাতে প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা না থাকে, কারণ গত কার্যত 53 বছরের অভিজ্ঞতা এবং বিশেষত গত 16 বছরের অভিজ্ঞতা, এই সংবিধান কিভাবে একজনকে স্বৈরতান্ত্রিক হইতে সহায়তা করে, ডিকটেটর হইতে সহায়তা করে, সেই জায়গাগুলো বলছিলেন। স্যার, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে আবার আপনার কাছে আসছি। দর্শক জানতে চাই বাংলাদেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানতে চাই বাংলাদেশে। স্যার, আমি এখন যেটা জানতে চাই, বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে প্রস্তাবগুলা জমা দিয়েছেন, যেগুলো নিয়ে সংস্কার হবে, সংবিধান এগিয়ে যাবে। স্যার, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কি ভাইব পাচ্ছেন স্যার? প্রতিক্রিয়া এখন পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি, আমি একে ইতিবাচক বলে মনে করি। আচ্ছা, কিভাবে দেখুন, যখন সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বটা পালন করেছি, আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছেন। আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা লিখিতভাবে দিন। ওনারা কিন্তু সুস্পষ্ট, সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। আচ্ছা, তার মানে হচ্ছে তারা এই বিষয়ে যথেষ্ট পরিমাণে সময় এবং মনোযোগ দিয়েছেন। কারণ এটা তো তারা দীর্ঘদিন ধরেই বলছিলেন। রাজনৈতিক দলগুলো কিন্তু দীর্ঘদিন ধরে, এই যে 16 বছরের সংগ্রাম, এই সংগ্রাম তো আসলে রাষ্ট্রের সংস্কারের জন্য তাদের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন, তাই তো? এবং এখন যখন এই যে 6টা কমিশন তার রিপোর্ট দিয়েছে, তার অধিকাংশ জিনিস তো এমনকি 8ই ফেব্রুয়ারি এটা জনসমক্ষে প্রকাশিত হওয়ার আগেই বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং সেটা খুব ইতিবাচক। আমি খুব মনে করি ইতিবাচক ঘটনা ঘটেছে, যে উৎসাহ আছে, আগ্রহ আছে, লোকজন পড়ছেন, আলোচনা করছেন। কারণ এই সুযোগটা আসেনি, 53 বছরে আসেনি, তাই না? তো ফলে তারা কিন্তু ওগুলিতে খুব পজিটিভলি রিয়েক্ট করেছেন। সব বিষয়কে একমত হয়েছেন, সব বিষয়ে একমত হওয়ার কথা না তো, তারা ভিন্ন দল, ভিন্ন মত, কিন্তু তারা প্রস্তাব দিয়েছেন, সেগুলো সার সংকলন করা হয়েছে। ফলে এখন তারা এগুলি দেখছেন, পর্যালোচনা করছেন।
এবং কোনগুলোর সাথে তারা একমত আমরা জানতে চেয়েছি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। কিভাবে এগুলো বাস্তবায়ন করতে চান সে বিষয়ে আমরা তাদের মতামত চেয়েছি। এগুলো আসলে আমরা আবার আলোচনা করব যে কোনগুলোতে। এই আলোচনার মধ্যে কি আওয়ামী লীগ আছে নাকি? না, আওয়ামী লীগ থাকতে পারে না। তো কারণ হচ্ছে যে আওয়ামী লীগ থাকতে পারে না এই কারণে যে আপনি দেখুন, আমরা যখন সংবিধান সংস্কার কমিশন কাদের কাছে পরামর্শ চাইবে, ব্যক্তি প্রতিষ্ঠান, আমরা কিন্তু বলেছিলাম সেটা হচ্ছে যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় এই যে ভয়াবহ হত্যাযোগ্য হয়েছে তাকে যারা সমর্থন দিয়েছেন, তাকে বৈধতা দিয়েছেন, তারা গত 16 বছর ধরে এই দেশে গড়ে ওঠা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার যারা সহযোগী ছিলেন তাদের সাথে আপনি গণতন্ত্রের আলাপ কিভাবে করবেন বলুন? এবং তাদের সেই অধিকার তারা হারিয়েছেন। এখন যে রাজনৈতিক দলগুলো বৈঠকে বসে বলতে পারে যে দেখামাত্র গুলি করা হবে, এবং সেটা রাষ্ট্র নয়, সরকার নয়, 14টি রাজনৈতিক দল, সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী 14টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বসে একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক এসে বলছেন যে এখন থেকে এটা করা হবে। তো আপনি এই যে এদের আদর্শিক জায়গার থেকে যদি আপনি দেখেন, আচরণের দিক থেকে দেখেন, রাজনৈতিক অধিকারের বিবেচনার থেকে দেখেন, দলগতভাবে এদের অধিকারটা কোথায় আমাকে বলুন তো? ব্যক্তি হিসেবে যারা সংশ্লিষ্ট ছিলেন না হত্যাযজ্ঞে, তারা কি করবেন এটা তাদের সিদ্ধান্ত নাগরিক হিসেবে, তাই না? আপনি একটা জিনিস বিবেচনা করুন, আজকে যদি বাংলাদেশে গড ফরবিড আগামী 3 সপ্তাহ ধরে যদি একটি রাজনৈতিক দল সুস্পষ্টভাবে নাগরিকদের হত্যাযজ্ঞে লিপ্ত হয়, ঘোষণা দিয়ে লিপ্ত হয়, আমাদের লোকেরাই যথেষ্ট বলে লিপ্ত হয়, হত্যা করে, তাই তো, এবং সেই হত্যাযজ্ঞের বৈধতা দেওয়ার চেষ্টা করে, আপনি তাকে কি রাজনৈতিক দল বলবেন? প্রশ্নই ওঠে না। বলবেন কিনা বিবেচনা করুন। আমি কোনো বিশেষ দলের কথা বলছি না। জি, আমি বুঝতে পারছি। আপনি তো দেখতে পেয়েছেন জুলাইতে কি কারা করেছে। এই প্রশ্নটা ওঠা দরকার, বুঝতে পেরেছেন? আর তারপরেও যারা বলেন তাদের আমি জিজ্ঞাসা করি, আওয়ামী লীগ শব্দটা, আওয়ামী লীগ নিয়ে আলোচনার আগে 7 মাস সময় গেছে, কোন রকম রিমোর্স দেখতে পেয়েছেন? কোনো অনুশোচনা নাই, কোনো দুঃখবোধ নাই, কোনো দুঃখ প্রকাশের কোনো ইঙ্গিতই নাই। উপরন্তু দেশ থেকে পালিয়ে গিয়ে তারা বাইরের থেকে উত্তেজনা সৃষ্টি করছেন, ইনসাইটমেন্ট তৈরি করছেন, অস্থিতিশীলতা তৈরি করছেন। যে জনগণ রাস্তায় নেমেছে তাদেরকে তারা তখনও বলেছেন, এখনো বলেন সন্ত্রাসী, টেররিস্ট। বলুন আমাকে, তারপরে আমি কি আলোচনা, কার সাথে আলোচনা করবে? স্যার, আপনার কাছে আবার ফিরছি, ছোট আরেকটা বিরতি নিয়ে আসি। দর্শক, জানতে চাই বাংলাদেশে নিচ্ছি আরেকটা ছোট বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানতে চাই বাংলাদেশের আজকের অনুষ্ঠানে। স্যার, আপনি যেখানটায় ছিলেন, যারা গণহত্যার সঙ্গে যুক্ত ছিল, যারা 16 বছর ধরে গুম খুনের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচারের প্রশ্নটা তো সবচেয়ে আগে। কারণ কি জানেন, যারা প্রাণ দিলেন, শুধু আমি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মানুষদের কথা বলছি না, তাদের তো আমরা দেখেছি যে পরিবারগুলো তাদের প্রিয়জনদেরকে হারিয়েছে এবং জানেন না ওনারা, আজকেও আমরা জানি না। আওয়ামী লীগের ক্ষমতার অবসান হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার সমস্ত রকম সহযোগীরা পালিয়ে গেছেন, হ্যাঁ, তো তারপর আমরা জানি না এই মানুষগুলো কোথায়। আমরা জানি না যে আসলে কি অপরাধে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এই বিচারগুলো হবে না। এই বিচারগুলো ছাড়া আপনি রিকনসিলিয়েশন বলুন, হিলিং বলুন, প্রথম তো ট্রুথ, সত্যটা প্রথম জানতে হবে। প্রত্যেকটা পরিবার তো এই অধিকার আছে জানার যে তার প্রিয়জন কোথায়, তাই না? এবং এখন অবস্থা কি জানেন স্যার, এটা একদম নাও অর নেভার সিচুয়েশনে। এটা যদি এখন না হয়, এরপরে
মানে আমি সন্দিহান এরপরে এই প্রক্রিয়া এই গতিতে চলবে কিনা, এই সদিচ্ছা থাকবে কিনা। স্যার, এবার আমি যেটা জানতে চাই স্যার সেটা হলো যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান নাকি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, আপনি কোন কাজটাকে চ্যালেঞ্জিং মনে করেছেন? ঐকমত্য কমিশনের কাজের তো শুরু মাত্র, সেদিক থেকে চ্যালেঞ্জের বিষয়গুলো এখনো হয়তো স্পষ্ট হয়নি। সময়ের চাপ ছিল আমাদের, যখন নির্বাচন সংবিধান সংস্কার কমিশনের কাজের কথা আমরা বলেছি, কাজ করেছি পুরো কমিশনের সদস্যদের। সময়ের একটা চাপ ছিল 90 দিনের মধ্যে শেষ করতে, ওইটা একটা চ্যালেঞ্জিং টাস্ক নিঃসন্দেহ সময়। কিন্তু মানে আমি দুটাকে আলাদা করি না। আরেকটা জিনিস কি জানেন, আমি যেভাবে বিবেচনা করি সেটা হচ্ছে যে এর চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ লোকজন করেছেন। আমার তো সৌভাগ্য যে আমি এর একটা অংশ হতে পারলাম, সামান্য অংশ হতে তো পারলাম। এইটা হচ্ছে আমার যে এইটুকু, এটা এর চেয়ে অনেক বড় ভূমিকা লোকে পালন করেছে। আমার সামান্য সুযোগ হয়েছে অংশীদার হওয়ার। 16 বছর আমি আমার মতো করে বলবার চেষ্টা করেছি, একভাবে ভূমিকা ছিল, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে এখন একটা সুযোগ পেয়েছি। জি জি স্যার, অন্তর্বর্তীকালীন এই সরকার তো একটা লম্বা সময় চলবে না, এক সময় এটা শেষ আছে। তারপরে কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে যাচ্ছি? এই প্রশ্নের উত্তরটা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দিতে পারবেন তিনি, কিন্তু এর বাইরে আমি দিতে পারবো না। আমার মনে হয় না আর কেউ দিতে পারবেন এই প্রশ্নের উত্তর। উনি যেটা বলেছেন, আমি স্যারের কখনো যদি ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয় আমি ডেফিনেটলি এই প্রশ্নটা তাকে করব। স্যার যেটা বলেছেন, আপনি একটা বিদেশি যে তিনি ফিরে যাবেন, এফটির সাথে সম্ভবত, ফিনান্সিয়াল টাইমসের সাথে সম্ভবত একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি এই দায়িত্ব পালন শেষ হলে ফিরে যাবেন। তিনি যে কাজটা করছিলেন সেই কাজটাতে আমি প্রায় নিশ্চিত যে, এটা প্রায় নিশ্চিত বললাম এই কারণে যে বাদ বাকিটুকু তো স্যারের সাথে অধ্যাপক ইউনূস সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমার তাই মনে হয় যে না, মানে উনি সম্ভবত মানে এর পরের পর্যায়ে তিনি যা করতে চান সেটা। বঙ্গভবনে কখনো আপনাকে দেখার সুযোগ আছে নাকি স্যার? না, সেরকম কোনো সুযোগ নেই। আমার প্রশ্ন না স্যার, এটা একদম সাধারণ মানুষের প্রশ্ন, আমি খালি জানতে চাইলাম আর কি। না, সেই সুযোগ নেই। ধন্যবাদ স্যার। সংবিধান নিয়ে কথা বলাটা এটা এক সময় ছিল না স্যার, যে এটা হলো ব্রাহ্মণদের ধর্মগ্রন্থ পড়ার মতো, যে এটা নিয়ে সাধারণ মানুষ কেউ কথা বলবে না, জটিল জটিল শব্দ চয়ন, কঠিন কঠিন বাক্য গঠন। স্যার, আপনারা যে সংস্কার প্রস্তাব করলেন, এটা আমার মতো সাধারণ মানুষ আমাদের বোধগম্য হবে স্যার? আমরা যে পর্যবেক্ষণটা দিয়েছি, কারণ সেটার মধ্যে এটা আছে, আমরা কতগুলো পর্যবেক্ষণ দিয়েছি যেগুলো আমাদের কাছে এসে অংশীজনরা বলেছেন। আমরা আলাপ আলোচনা, গত 50-53 বছর লোকজন সংবিধান নিয়ে যা বলেছেন, আপনি যেমন অনেকের কথা রেফার করছেন, আমি একটু অন্যদের কথা রেফার করি। সেটা হচ্ছে সবাই আসলে একটা সহজবোধ্য সংবিধান চান। সংবিধান হচ্ছে একটা জাতির ভবিষ্যৎ পথরেখা, তেমন হচ্ছে একদিকে হচ্ছে কারণ রাষ্ট্র কাঠামোর কথা, তার কী কাজ। এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এটা হচ্ছে নাগরিকদের সুরক্ষার দলিল। সে কি পাবে, কি চাইবে, কি তাকে রাষ্ট্রের সাথে তার একটা বোঝাপড়া হয়। আমি বলি একটা সামাজিক চুক্তি হয়, এই চুক্তি হচ্ছে সেই সংবিধান। যে এবং সেই চুক্তির অধীনে যেই ক্ষমতায় আসবেন তিনি সেই চুক্তিকে মান্য করে তার দায়িত্ব পালন করবেন। এটা একটা সহজবোধ্য ডকুমেন্ট হওয়া দরকার, নাগরিকের বোধগম্য হওয়া উচিত, এবং এটা যেন একটা সামাজিক চুক্তি হিসেবে মানুষ গ্রহণ করতে পারে। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে এসে আপনি আমাদেরকে সময় দিয়ে গেলেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, জানতে চাই বাংলাদেশের আজকের পর্ব এখানেই। আগামী পর্বে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।